নমস্কার বন্ধুরা। ২০২৬ সালের শুরুতেই ইরান এক নজিরবিহীন গণবিক্ষোভের মুখে দাঁড়িয়ে আছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির শাসন ব্যবস্থা অনেক চড়াই উতরাই পার করলেও বর্তমান পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তেহরানের রাজপথ আজ উত্তাল। বাতাসে বারুদের গন্ধ আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মাঝে এক নতুন বিপ্লবের পদধ্বনি শোনা যাচ্ছে। অবশ্য খামেনির নেতৃত্বে ইরানি সরকার সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালের শেষ ভাগ থেকে শুরু হওয়া এই গণবিক্ষোভ কেবল রাজনৈতিক সংস্কারের দাবি নয়, বরং রাষ্ট্রের অর্থনীতির চূড়ান্ত খারাপ অবস্থা এবং কয়েক প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বর্তমান অস্থিরতা কেবল তেহরানের রাজপথেই সীমাবদ্ধ নেই, এটি ইরানের ৩১টি প্রদেশের অন্তত ১৮০টি শহরে ছড়িয়ে পড়েছে। তেহরানের নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটছে। খামেনির সরকার বিক্ষোভকারীদের সন্ত্রাসী বলে ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাজারের ব্যবসায়ী, জ্বালানি খাতের শ্রমিকরাও এতে একাত্ম হয়েছেন। আজকের ভিডিওতে আমরা ইরানের বর্তমান অস্থিরতা, সংঘাতের কারণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিশ্ব রাজনীতির মেরুকরণে ইরানের ভবিষ্যৎ অবস্থান কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইরানের বর্তমান বিক্ষোভের স্ফুলিঙ্গটি জ্বলে ওঠে ২০২৫ সালের ২৮শে ডিসেম্বর। তবে পূর্ববর্তী অনেক আন্দোলনের মতো এটি কেবল সামাজিক বা সাংস্কৃতিক বিধিনিষেধের বিরুদ্ধে ছিল না। এর প্রধান কারণ ছিল দেশটির অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়া। $১ বিপরীতে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মূল্য দাঁড়ায় ১৪ লক্ষ রিয়ালে। খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ৫০%-এর বেশি। ৭০% ইনফ্লেশন আর ক্রমবর্ধমান বেকারত্ব তরুণ প্রজন্মের মধ্যে হতাশার সৃষ্টি করেছিল। ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে তেহরানের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট শুরু করেন। তাদের মূল অভিযোগ ছিল মুদ্রার অস্থিরতার কারণে তারা পণ্যের দাম নির্ধারণ করতে পারছেন না এবং আমদানিকৃত মালামালের মূল্য পরিশোধ করা অসম্ভব হয়ে পড়েছে। ব্যবসায়ীদের এই ধর্মঘট দ্রুতই সাধারণ মানুষের বিক্ষোভের রূপ নেয়। তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনতা জড়ো হয়ে সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এই আন্দোলন দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা রাজনৈতিক পরিবর্তনের দাবি তুলতে থাকেন। এই অর্থনৈতিক পতনের জন্য সাধারণ মানুষ কিন্তু কেবল মার্কিন বা পশ্চিমা নিষেধাজ্ঞাকেই দায়ী করছেন না। বিক্ষোভকারীরা মনে করেন যে সরকার দেশের সম্পদের একটা বড় অংশ দেশীয় প্রয়োজনকে অবহেলা করে হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর পেছনে ব্যয় করছে। বিক্ষোভকারীরা স্রেফ সংস্কার চাইছেন না, তারা চাইছে বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থার আমূল পতন। ইরানের বর্তমান জনসংখ্যার একটা বড় অংশই হলো জেনজি, যারা ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের অনেক পরে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মের কাছে ইসলামী বিপ্লবের আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বাধীনতা, কর্মসংস্থান এবং বিশ্বায়নের সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া নারী জীবন স্বাধীনতা আন্দোলন এই প্রজন্মের মানসিকতায় এক ব্যাপক পরিবর্তন এনেছিল। অনেকে মনে করেন এই অস্থিরতা শুরু হয়েছিল ২০২৫ সালের জুন মাসে। সেই বছরের ১৩ জুন থেকে ২৪শে জুন পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সরাসরি যুদ্ধ হয় সেটাই ছিল বর্তমান সংকটের মূল কারণ। ইসরায়েল হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক অবকাঠামোগুলোকে তছনছ করে দেয়। তেহরান, নাতানজ এবং ফারদোর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত হানে। এই যুদ্ধে অন্তত ১,১৯০ জন ইরানি নিহত হন এবং ৫,৬৬৫ জন আহত হন। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC-র ৩০ জনেরও বেশি শীর্ষ কমান্ডারের মৃত্যু ঘটে, যার ফলে আঞ্চলিক যে প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান, তার নেতৃত্বে সংকট শুরু হয়। যুদ্ধের পর ইরানের মুদ্রার মান মাত্র ৩ মাসে ৪০% পড়ে যায়। ইরানের এই বিপ্লবে নারীরা এবং জেনজি সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে। এই ছবিগুলো শুধু বর্তমান বিক্ষোভই নয়, বরং একটি ৪৭ বছরের ভীতির শাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তারা মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি যুদ্ধের রাজনীতির প্রতি তাদের ঘৃণা প্রকাশ করছে। তারা মনে করে দেশের টাকা বিদেশে যুদ্ধের পেছনে ব্যয় না করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। বিক্ষোভকারীরা প্রাক ইসলামী বিপ্লব আমলের সিংহ ও সূর্য সংবলিত পতাকা ওড়াচ্ছে। খামেনির ইসলামী বিপ্লবের আগে ইরানের শাহ রেজা শাহ পাহলভি এবং তার পুত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভির মূল লক্ষ্য ছিল প্রাক ইসলামী সাইরাস দ্য গ্রেট বা মহান খসরুর আমলের পারস্যের ইতিহাসের আদলে তাদের জাতীয় পরিচয়ের ভিত্তি তৈরি করা। ১৯৭৯ সালের আগে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এবং সেকুলার দেশ। তেহরানকে বলা হতো প্রাচ্যে প্যারিস। মোহাম্মদ রেজা শাহ পাহলভির অধীনে ইরান এক দ্রুত আধুনিকীকরণের মধ্যে দিয়ে যাচ্ছিল, যাকে বলা হতো শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। শাহের শাসন আমল ছিল আমেরিকা এবং পশ্চিমা মদতপুষ্ট। তবে তখন নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং পোশাকের পূর্ণ স্বাধীনতা ছিল। গড় অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ১০%-এর বেশি। তবে এই উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক দমনপীড়ন এবং
দুর্নীতির অভিযোগও ছিল ব্যাপক মাত্রায়। 1953 সালে মার্কিন এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে শাহকে ক্ষমতায় বসানোর কারণে ইরানি জনগণের একাংশের মধ্যে তীব্র পশ্চিম বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। 1979 সালের ইসলামী বিপ্লব ছিল বামপন্থী, সেকুলার লিবারেল এবং কট্টরপন্থী মোল্লাদের এক বিচিত্র জোট। সবাই চেয়েছিল শাহের শাসনের অবসান, কিন্তু বিপ্লব সফল হওয়ার পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি খুব দ্রুত তার সহযোগীদের কোণঠাসা করে ফেলেন এবং ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। মানুষ ভেবেছিল তারা এক নতুন মুক্তির সন্ধান পাবে, কিন্তু বিনিময়ে তারা পেল আরো কঠোর এক স্বৈরতন্ত্র। খুব দ্রুতই দেশটিতে পশ্চিমা সংস্কৃতি, গান বাজনা এবং পোশাকের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ইরান তাদের ইসলামী বিপ্লব রপ্তানি করার নীতি গ্রহণ করে, যার ফলে ইরান দ্রুতই তার প্রতিবেশী সুন্নি মুসলমান দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। ইরান গত 4 দশক ধরে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের জন্য এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলছে, যাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ইরানের জন্য ছিল বড় ধাক্কা। আসাদ ছিল ইরানের আরব বিশ্বে প্রবেশদ্বার। আসাদের পতনের ফলে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছানোর পথ বন্ধ হয়ে যায়। একই সাথে ইসরায়েল হিজবুল্লাহর পুরো কমান্ড স্ট্রাকচারকেই ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরান আজ আঞ্চলিকভাবে একা হয়ে পড়েছে। তার দীর্ঘদিনের মিত্র রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত এবং ইরানকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চীন ইরানের তেল কিনলেও সরাসরি কোনো সামরিক সংঘাতে ইরানের পাশে দাঁড়াতে রাজি নয়। 2025 সালের যুদ্ধের পর ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে আর বাড়তে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার নীতি প্রয়োগ করছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তবে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে। তাহলে এই পরিস্থিতিতে ইরানের সামনে ঠিক কি পথ খোলা আছে? সরকার যদি বিদেশি প্রক্সি এবং অনুগত IRGC বাহিনীর মাধ্যমে এই আন্দোলনকে পুরোপুরি দমন করতে পারে, তবে ইরান একটি উত্তর কোরিয়া স্টাইলে বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হতে পারে, যেখানে অর্থনীতি থাকবে পঙ্গু অবস্থায় এবং সমাজ থাকবে কঠোর শৃঙ্খলে আবদ্ধ। দীর্ঘস্থায়ী বিক্ষোভের ফলে যদি ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং IRGCর মধ্যে ফাটল ধরে, তাহলে একটি সামরিক অভ্যুত্থান বা অভ্যন্তরীণ ক্ষমতা রদবদলও ঘটতে পারে। যদি নির্বাসিত শাহ রেজা পাহলেভি এবং অভ্যন্তরীণ বিরোধী দলগুলো একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক সমর্থন পায়, তবে ইরানে একটি নতুন গণতান্ত্রিক বা সাংবিধানিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে যে গণজাগরণ তৈরি হয়েছে তা কেবল পেশি শক্তির মাধ্যমে দমানো সম্ভব নয়। দেশটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে তার নেতৃত্বের সিদ্ধান্তের উপর। ইরানের রাজনীতির গতিপথ ঠিক কোন দিকে যাবে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার, পরিজনের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।